আজকে আমরা 99তম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি ট্রেড এবং ফরেক্স টিএফএফই এই সাবজেক্টের চ্যাপ্টার 1 থেকে আলোচনা করব। আজকে হচ্ছে এটা 3 নাম্বার ক্লাস। তো আমরা করতেছি চ। ক্লাসে আমরা দেখেছিলাম 13 নম্বর প্রশ্ন, যে কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ইতিবাচক ব্যালেন্স অফ পেমেন্ট অবস্থান এবং অর্থনীতির প্রভাব ব্যাখ্যা করতে পারে, এটা আমরা দেখেছিলাম। তো আজকে 14 নম্বর থেকে একটু দেখবো। আর আপনাদের আপনাদের প্রতি বরাবরের মতো একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনার ভিডিও ক্লাসগুলি দেখবেন, ইউটিউব থেকে দেখবেন, অনেক কিছু মনে থাকবে, অনেক কিছু মনে থাকবে এবং ভালো কিছু পরীক্ষা দিতে পারবেন। আমরা কোনো সময় পড়ার মূল মানসিকতা আমাদের থাকে না। আপনি ভিডিও যখনই সময় পান একটু ইউটিউব থেকে শুনবেন, ক্লাস ওয়াইজ দেওয়া থাকে, সেখানে প্লে লিস্টে যাবেন। আপনার প্লে লিস্ট আলাদা আছে, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্ট থাকবে, সেই প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আচ্ছা, আমরা এই সাবজেক্টে অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা আলোচনা করব। আর এই থিওরিক্যাল একটু খুব দ্রুত শেষ করবো। আমরা অঙ্ক আলোচনা করবো একটু শেষের দিকে। শেষের দিকে অঙ্কগুলো আলোচনা করলে হয় কি, আমাদের মনে থাকে, মানে পরীক্ষার আগে আগে অঙ্কগুলো আলোচনা করলে আমাদের মনে থাকে। এই জন্য অঙ্কগুলো একটু পরে আলোচনা করি। আপনাদের মনে হতে পারে যে অঙ্কগুলো যদি এখন করি তাহলে প্র্যাকটিস করতে পারবো, ওই প্র্যাকটিস করার সুযোগ আপনার থাকবে না। মানে ওই প্র্যাকটিস আপনি করতেই পারবেন না। ওটা মনে হয় যে অঙ্কগুলো আগে করলে, কিন্তু অঙ্ক আসলে আগে করলে হয় না, পরীক্ষার আগে আগে করলে আমাদের ব্রেনে ওটা থেকে যায়। এই জিনিসগুলো আমি পরীক্ষিত, আমি দীর্ঘদিন থেকে আহ, করাচ্ছি, এটা জিনিস আমি জানি। আচ্ছা, আজকে আমরা 14 নম্বর থেকে দেখব। আহ 14 নম্বর হচ্ছে আছে, আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বা বিওটি অবস্থান এবং অর্থনীতি এর প্রভাব ব্যাখ্যা করতে পারেন। তাহলে আমরা এর আগে একই প্রশ্ন ছিল, একটা ব্যালেন্স অফ পেমেন্টের কিভাবে ইতিবাচক আছে সেটা আমরা বুঝবো, এবং অর্থনীতির প্রভাব। আবার একই প্রশ্ন, শুধুমাত্র বিওটি আলাদা, যে বিউটির ইতিবাচক বিউটি রয়েছে, বাট এর প্রভাবটা অর্থনীতি কিরকম সেটা আমাদের আলোচনা করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 14 নম্বর দেখবো। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর পেজ। তাহলে বিউটি এবং বিওপি আমাদের এই দুটো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটি, যে আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিওটি অবস্থান ইতিবাচক অবস্থানে রয়েছে, আমাদের বাংলাদেশে ব্যালেন্স অফ ট্রেড ইতিবাচক অবস্থানে রয়েছে, এটা আমরা কিভাবে আমরা বুঝবো। আর অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে করতে হবে, মানে পজিটিভ বিওটির প্রভাবটা অর্থনীতিতে কি প্রভাব ফেলবে সেটা ব্যাখ্যা করতে হবে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিউটিটা কি, এটা আগে আমাদের জানতে হবে, তারপরে পজিটিভে আমরা যাচ্ছি। তাহলে বিউটিটা হচ্ছে ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বা বিওটি একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটি দেশ যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী রপ্তানি এবং যে পরিমাণ দৃশ্যমান পণ্য সামগ্রী আমদানি করে, তার মোট মূল্যের পার্থক্যকে বলা হয় বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। তাহলে এটা বিষয়টা কিরকম, অর্থাৎ একটা দেশের কাছ থেকে আমরা, বা বিভিন্ন দেশের কাছ থেকে আমরা কত নিয়ে আসলাম পণ্য এবং কত টাকার পণ্য আমরা দিলাম, এটার যে হিসাব নিকাশটা, এটার যে হিসাবটা, সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড। যে আমরা 20 বিলিয়ন টাকা, $20 বিলিয়ন আমরা মাল আমদানি করেছি, রপ্তানি করেছি আমরা হচ্ছে $15 বিলিয়ন, তাহলে $5 বিলিয়ন আমাদের কাছ থেকে পাবে, এটা হচ্ছে আমাদের Bro, itu itu going ট্রেড। gor banget dokter. একটু একটু Oh, wait, dia udah ayo. একটু মিট করুন। হুম, তাহলে সমস্যা হচ্ছে একটু। তাহলে ব্যালেন্স অফ ট্রেড এটা, তাহলে ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড কি, আপনি আহ, মানে বিষয়টা আরেকবার বলি আর কি। আমরা আমদানি করেছি, আমরা আমদানি করেছি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, এর মধ্যে তো প্রশ্ন থাকবেই। তাহলে আমদানি করেছি আমরা কত, $20 বিলিয়ন, 20 বিলিয়নের।
আর রপ্তানি করেছি, আমদানি করলে আমাদের টাকা দিতে হবে। পণ্য কিনতেছি, বাইরের দেশকে টাকা দিতে হচ্ছে। আর যখনই আমরা রপ্তানি করতেছি টাকা পাবো, তাই না? রপ্তানি যখন করতেছি তখন বাইরে রপ্তানি করতেছি কত, $15 বিলিয়ন। তাহলে আমাদের কাছ থেকে কি হবে এখানে, 5 যে ডলার আছে এটা হচ্ছে কি নেতিবাচক, নেগেটিভ, নেতিবাচক, তাই না? আমাদের কাছ থেকে আমাদের দিতে হবে এটা, $5 বিলিয়ন আমাদের দিতে হচ্ছে। আর আমরা যদি আমদানি করি, আমরা যদি আমদানি করতাম যে 15, সাপোজ আমরা আমদানি করছি 15, রপ্তানি করেছি ধরুন, সরি, আমদানি করেছি ধরুন 20, এরকম 20 আমদানি করেছি, রপ্তানি করেছি 25। সেই ক্ষেত্রে আমরা দিব মানুষকে হচ্ছে 20 বিলিয়ন, আর নিব হচ্ছে 25 বিলিয়ন, 5 বিলিয়ন আমাদের অতিরিক্ত থাকতেছে। এই 5 বিলিয়ন হচ্ছে পজিটিভ। ব্যাপারটা কি বুঝতে পেরেছে? মানে আপনার পকেটের টাকাটার কথাই চিন্তা করে, যদি চিন্তা করেন তাহলে আপনি এটা ভালো মতো বুঝতে পারবেন যে আপনার পাওয়া টাকাটা যদি বেশি হয়, দেওয়া টাকাটা যদি কম হয়, তাহলে আপনার কাছে এটা পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড। আর যদি আপনি কম পান আর বেশি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড। আচ্ছা, আহ, তারপরে বলা আছে যে একটি দৃশ্যমান, সরি, একটি দেশ একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দৃশ্যমান বস্তুগত পণ্য সামগ্রী রপ্তানি করে তার মোট মূল্য যদি, যে পরিমাণ দৃশ্যমান বস্তুগত ও পণ্য আমদানি করে তার মোট মূল্য অপেক্ষা অধিক হয়, তাহলে ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড। ওই কথাটা, যে কথাটা আমি বললাম, যে আপনাদের আমাদের যদি দেশীয় পণ্য যেটা রপ্তানি করছি, সেখান থেকে যদি আমদানির মূল্যটা যদি কম হয়, আমাদের রপ্তানি মূল্যটা যদি বেশি হয়, তাহলে আমাদের এটা হচ্ছে ইতিবাচক বা অনুকূল বাণিজ্য ভারসাম্য বা পজিটিভ বা ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। অর্থাৎ দেশমান বস্তুগত আমদানির মোট মূল্য অপেক্ষা বস্তুগত রপ্তানির মোট মূল্য অধিক হলে, অর্থাৎ রপ্তানি মূল্য অধিক হলে সেটাই হবে অনুকূল বাণিজ্য ভারসাম্য। এক্ষেত্রে ইভি গ্রেটার দেন আইভি। ইভি অর্থ হচ্ছে রপ্তানি মূল্য, এক্সপোর্ট ভ্যালু, ইভি হচ্ছে এক্সপোর্ট ভ্যালু, আইভি হচ্ছে ইম্পোর্ট ভ্যালু। এক্সপোর্ট ভ্যালু রপ্তানি মূল্য যখন আমদানি মূল্য হচ্ছে যখন বেশি হবে, সেটা তখন আমাদের ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড হয়। আচ্ছা, ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড অর্থনীতির প্রভাব। অর্থনীতিতে অবশ্যই এক ইতিবাচক প্রভাব রয়েছে। ইতিবাচক প্রভাব কি? আমাদের বর্ধিত রাজস্ব, রাজস্ব বেশি করবে, রাজস্ব বেশি বেশি রাজস্ব হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে, জিডিপি বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পে উৎসাহ আমাদের বৃদ্ধি পাবে। তাহলে আমরা কখন আমদানি বেশি করব, না সরি, কখন আমরা রপ্তানি বেশি করব? যখন আমাদের উদ্বৃত্ত থাকবে আমাদের দেশে। ধরুন আমাদের দেশে উম, পেঁয়াজ এখন প্রচুর উৎপাদন হয়, তাহলে এই পেঁয়াজ আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে যখন বাইরের দেশে রপ্তানি করব, তার মানে কি বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা উৎসাহী, মানে পেঁয়াজ যারা উৎপাদনকারীরা তারা উৎসাহ পাবে। আবার ধান যারা, মানে বেশি আমরা চাল কি করি বাইরের দেশে যদি পাঠিয়ে দেই, তাহলে আমরা কি কি হবে এখানে, ধান চাষিরা উৎসাহ পাবে, তারা দাম পাচ্ছে ভালো, বাইরের দেশে চলে যাচ্ছে, বিক্রি হচ্ছে, তাই না? তো সেটাই হচ্ছে দেশীয় শিল্পে উৎসাহ হবে। মানে এরকম আমাদের পোশাক শিল্প হতে পারে, আমাদের অন্যান্য যন্ত্রাংশ শিল্প হতে পারে, এরকম বিভিন্ন শিল্প হতে পারে। তাহলে অবশ্যই পজিটিভ বিউটি, পজিটিভ প্রভাব ফেলবে। বিউটি পজিটিভ বলতে একটা দেশের জন্য ভালো এটি। তারপর আছে মুদ্রা শক্তিশালী কোন, অবশ্যই আমাদের মুদ্রা, দেশে মুদ্রা মান বেড়ে যাবে আমাদের। ট্রেড উদ্বৃত্ত তহবিল, আপনারা জানেন, এটা অনেকে ভুল ধারণা বা ভুল বুঝে থাকে যে একটা ডলারের এগেনস্টে আগে ছিল 80 টাকা, এখন হয়েছে 120 টাকা। তাহলে এটা আমাদের টাকার মান বাড়লো না কমলো? কমলো স্যার। 1 ইউএসডি, 1 ইউএসডি সমান সমান, 1 ইউএসডি সমান ছিল আগে 80, আর এখন হয়েছে 120। তাহলে টাকার মান আমাদের বাড়লো না কমলো? কমলো। কমলো। ঠিক আমাদের এসি ভলিউমের মতো। এসির ভলিউম যখন বাইরে দিব, তার মানে কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সরি, আমাদের তাপমাত্রা মানে ঠান্ডা কমে যাচ্ছে। আর এসির ভলিউম যখন নিচের দিকে দেব, আমাদের তাপমাত্রা বৃদ্ধি, মানে ঠান্ডাটা বৃদ্ধি পাচ্ছে। এইরকম যে আমাদের এখানে
ডলারের এগেনস্টে যখন টাকার মান বেশি হবে, অনেকের ভুল ধারণা বা এরকম ধারণা পোষণ করে যে টাকার মান ওটা বেড়ে গেল, এটা ভালো হয়েছে তো, কিন্তু তা না। আমাদের অবমূল্যায়ন হলো, এখানে এখানে টাকার অবমূল্যায়ন হলো, টাকার মান কমে গেল। এই যে আমাদের যখনই আমাদের এই ইয়েটা হবে, বিউটিটা যখন পজিটিভ হবে, আমাদের মুদ্রা শক্তিশালীকরণ হবে, মানে তখন আমাদের এখন যে 120 টাকা আছে, আমাদের আমরা যখন বাইরের দেশে রপ্তানি করবো তখন ডলার আর্ন করবো, এই এগেনস্টে আমাদের মুদ্রার মান তখন 120-এ আছে, আস্তে 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 কমতে থাকবে তখন, ব্যালেন্স, পজিটিভ ব্যালেন্স বিউটির ফলে। তো সেটা হচ্ছে মুদ্রা শক্তিশালীকরণ। আর তার হচ্ছে ট্রেড, উদ্বৃত্ত, তহবিল। আমাদের তহবিল তো অবশ্যই উদ্বৃত্ত থাকবে, জীবনযাত্রার মান উন্নত, উন্নত হবে। এই যে পয়েন্ট গুলো শুধু বললাম, এর ভিতরে যে আছে এগুলা পয়েন্ট গুলা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সহজে এগুলা লিখতে পারবেন কিন্তু। বর্ধিত রাজস্ব মানে আয় বেশি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জিডিপি বৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, দেশীয় শিল্পে উৎসাহ। এই জন্য পয়েন্ট গুলো একটু মনে রাখতে হবে, এবং এটা অবশ্যই পজিটিভ প্রভাব ফেলবে আমাদের বাংলাদেশের বা যে কোনো দেশের উপর। আচ্ছা, তারপরে আমাদের ঠিক একই রকম প্রশ্ন এখানে বলতে পারে যে আপনি কিভাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড অবস্থান এবং অর্থনীতির প্রভাব ব্যাখ্যা করবে। না, ঠিক ওর উল্টোটা। আগে দেখলাম পজিটিভ, এই যে এখানে আগে দেখলাম পজিটিভ, এই নেতিবাচকের জায়গায় দেখছিলাম কি, পজিটিভ, ইতিবাচক ব্যালেন্স অফ ট্রেড। তাহলে এখন নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড কি? তার মানে কি, আপনার আমদানি হয়েছে বেশি, রপ্তানি হয়েছে কম, মানে মানুষ টাকা পাবে বেশি, আপনি টাকা পাবেন কম। মানুষ মানে বাইরের দেশ টাকা পাবে 20, আপনি বাইরের দেশের কাছ থেকে পাবেন 15, তার মানে আরো অতিরিক্ত 5 টাকা দিতে হচ্ছে, আর মানে $5 বিলিয়ন দিতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড, অর্থাৎ আমদানি মূল্য থেকে যদি রপ্তানি প্রাপ্ত আয়টা যদি কম হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড। নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেডের ফলে কি হয়, যেটা আমাদের আহ, বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে আর কি, এখানে বলা আছে ওই যে কথাটা বললাম আমি, সেটা বলা আছে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের দেশমান পণ্য সামগ্রী রপ্তানি এবং যে পরিমাণ দেশমান রপ্তানি পণ্য সামগ্রী আমদানি করে তার মোট মূল্য পার্থক্যকে বাণিজ্য ভারসাম্য বলে। তাহলে নেতিবাচক বাণিজ্য ভারসাম্য, যদি আমদানি মূল্য আমাদের বেশি হয়, মোট কথা সহজ কথা, আমদানি মূল্য যদি বেশি হয় তাহলে নেতিবাচক ভারসাম্য হবে। যেমন আইভি গ্রেটার দেন ইভি। আইভি হচ্ছে কি, ইম্পোর্ট ভ্যালু, আমি এখানে আর বললাম না, কারণ ঠিক ওর উল্টাটা, আগের পড়ার উল্টাটাই, আগেরটা ছিল পজিটিভ এবং নেগেটিভ, মানে তার উল্টা। আগে ছিল রপ্তানি মূল্য বেশি, আর এখন হচ্ছে কি আমদানি আয়টা আমদানি মূল্যটা বেশি। তাহলে এখানে আইভি গ্রেটার দেন ইভি, আইভি হচ্ছে ইম্পোর্ট ভ্যালু, ইম্পোর্ট ভ্যালু বেশি হবে, মানে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি। আইভি ইম্পোর্ট ভ্যালু, ইম্পোর্ট ভ্যালু গ্রেটার দেন বেশি, কার চেয়ে বেশি, এক্সপোর্ট ভ্যালু। এক্সপোর্ট ভ্যালু মানে এক্সপোর্ট ভ্যালু আমাদের হচ্ছে যদি 8 টাকা হয়, 8 বিলিয়ন হয়, ইম্পোর্ট ভ্যালু যদি 10 বিলিয়ন হয়, তাহলে এই অবস্থা যদি হয় তাহলে আমাদের এটা হবে নেতিবাচক ব্যালেন্স শক্তি। তার মানে কি, আমাদের ইম্পোর্ট ভ্যালু 2 টাকা বেশি, মানে মানুষ 2 টাকা বেশি পাবে। তাহলে এটা হচ্ছে নেতিবাচক ব্যালেন্স শক্তি, ঠিক আগেরটার উল্টাটাই। এখন আগেরটার উল্টাটা যদি হয়, তাহলে এক্ষেত্রে আমাদের অর্থনীতিতে আমাদের প্রভাবটা কি হবে, অর্থনীতির প্রভাবটা ঠিক উল্টা হবে, তাই না? আগে যে প্রভাবটা আমরা দেখেছি তার উল্টা উল্টা লিখবো। আচ্ছা, তার এখানে ভোক্তাদের আমদানিকৃত পণ্য পছন্দ, এখানে যেটা হবে আমাদের নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেডের অবস্থান, ভোক্তাদের আমদানিকৃত পণ্য পছন্দ, খরচ প্রতিযোগিতা বেড়ে যাবে, বিনিময়ের হার, অর্থনীতি প্রবৃদ্ধি, শুল্ক, বাণিজ্য নীতি। আর নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড এর অর্থ, নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড বিওটি অর্থনীতির প্রভাব ইতিবাচক নেতিবাচক উভয়ই হতে পারে। তাহলে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেডের ফলে অর্থনীতি আর প্রভাব ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। ইতিবাচক প্রভাব কি কি, পণ্যের বিস্তৃত পরিসরে প্রাপ্যতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর। মানে নেতিবাচক, যখনই আপনার এটা নেতিবাচক হবে তখন আপনি এর ইতিবাচক এবং নেতিবাচক দুইটি প্রভাব পড়ে, মানে ভালো প্রভাবও পড়বে, খারাপ প্রভাবও পড়বে। খারাপ প্রভাব কিভাবে পড়বে, পণ্যের বিস্তৃত পরিসরে প্রাপ্যতা, যে যখন আপনি পণ্য বাইরের দেশ থেকে নিয়ে আসতেছেন তখন আমাদের বাণিজ্য ঘাটতি, এই বাণিজ্য ঘাটতি গ্রাহকদের বিস্তৃত পরিসরে পণ্য এবং পরিষেবাগুলো গ্রহণ করার সুযোগ দেয়।
মানে আমরা যখন বাইরের দেশ থেকে পণ্য নিয়ে আসবো তখনই তো আমাদের বেশি 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 নিয়ে আসবো, তখন তো আমাদের হচ্ছে নেতিবাচক ব্যালেন্স অফ ট্রেড দেখা দিবে। তো যখন বেশি বেশি নিয়ে আসবো, কি কারণে বেশি বেশি নিয়ে আসবো? তো আমরা আমাদের জনগণের কাছে সেই জিনিসগুলো আমরা পৌঁছে দিতে পারতেছি বিভিন্ন জায়গায়, সব জায়গায়। সেটা হচ্ছে বিস্তৃত পরিসরের প্রাপ্যতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমদানি, অভ্যন্তরীণ ব্যবহার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপিত করতে পারে, যার ফলে কর্মসংস্থান এবং বিনিয়োগে বৃদ্ধি পেতে পারে। তাহলে এখানে আপনি কর্মসংস্থানের কথাও লিখে দিতে পারেন। প্রযুক্তি বা কর্মসংস্থান সৃষ্টি, এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে এরকম। প্রযুক্তি স্থানান্তর, প্রযুক্তি আমাদের বাইরের দেশের যে প্রযুক্তি ব্যবহার হয়, আমাদের দেশে সেই প্রযুক্তি এখনো আসেনি। তাহলে সেই প্রযুক্তি যখন আমদানি করে নিয়ে আসবো, সেই প্রযুক্তিটা আমরা পেয়ে যাবো। সেই প্রযুক্তি, সেই বিজ্ঞানের সেই প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই তিনটা দিতে পারেন। আবার নেতিবাচক রয়েছে বাসিন্দাদের চাকরি ক্ষতি, মানে আমাদের দেশীয় যে লোকজন আছে তাদের চাকরির ক্ষয়ক্ষতি হবে। যে একটা মোবাইল যদি আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি, তাহলে সেই দেশের শ্রমিকরা তাদের উৎপাদনের জন্য সে দাম পাচ্ছে, কিন্তু আমার দেশের মোবাইল যদি আমি কিনি, তাহলে আমাদের দেশের যে শ্রমিকরা কাজ করে তারা সেই পয়সা পাইতো, তাই না? তাহলে এই যে বাসিন্দাদের চাকরি ক্ষতি, তারপরে আছে বিদেশি অর্থায়নের উপর নির্ভরশীলতা। বিদেশি অর্থায়নের উপর নির্ভরশীলতা বলতে বুঝতেছেন যে বিদেশিরা যদি আমাদের পণ্য দেয় তাহলে পাবো, না দিলে পাবো না, এরকম। মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রা আমাদের অবমূল্যায়ন হবে। নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেডের ফলে আমাদের মুদ্রা অবমূল্যায়ন হবে। অভ্যন্তরীণ শিল্পের পতন, আমাদের দেশীয় শিল্পের যদি কোনো কিছু হয় তাহলে সেগুলা পতন হয়ে যাবে। যদি থাকে তাহলে সেগুলো পতন হয়ে যাবে, এরকম। ব্যালেন্স অফ ট্রেডের আমাদের আরেকটা বিষয় যে আপনি যে কোনো একটা যদি পড়েন তাহলে এগুলা মনে রাখতে পারবেন। পজিটিভটা মনে রাখবেন, তাহলে নেগেটিভটা এমনি পারবেন। পজিটিভের উল্টোগুলো নেগেটিভ, যদি নেগেটিভ আসে তাহলে পজিটিভের উল্টোগুলো লিখবেন, তাহলে নেগেটিভ হয়ে যাবে। এই যে কারেন্সি কনভার্টিবিলিটি, অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া এটা আমাদের। কারেন্সি কনভার্টিবিলিটি, মুদ্রা কনভার্টিবিলিটি, মুদ্রা রূপান্তর যোগ্যতা, মুদ্রা রূপান্তর যোগ্যতা। আচ্ছা, এটা দেখুন, এটা সহজ আছে, মানে দেখলে বুঝতে পারবেন। কারেন্সি কনভার্টিবিলিটি হলো সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা আরোপিত বিধিনিষেধ বা সীমাবদ্ধতা ছাড়া সহজে একটি দেশের মুদ্রা অন্য কারেন্সির জন্য বিনিময় বা স্বর্ণ, বিদেশি সিকিউরিটিজের মতো অন্যান্য সম্পদে রূপান্তর করাকে বোঝায়। আচ্ছা, তাহলে কারেন্সি কনভার্টিবিলিটি বলতে কি বোঝায়? যে মধ্যে দেশীয় নিয়মকানুনের মধ্যে একটি দেশের মুদ্রা অন্য কারেন্সির জন্য বিনিময় বা বিদেশি সিকিউরিটি বা স্বর্ণের মতো অন্যান্য সম্পদে রূপান্তর করাকে বোঝায়। মানে আমাদের দেশের টাকায় আমি ইউএসডি তে আমি রূপান্তর করব, বা বিদেশি কোনো একটা কারেন্সি বা স্বর্ণতে আমি বিনিয়োগ করব, বা বিদেশি কোনো খাতে ইনভেস্ট করব। সেটা ইউএস ডলার হতে পারে, সেটা অস্ট্রেলিয়ান ডলার হতে পারে, সেটা আর কি আছে, আহ, কি বলে, ইউরো হতে পারে, এরকম। মানে আমার দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রাতে রূপান্তর করাটাই হচ্ছে কারেন্সি কনভার্টিবিলিটি। আচ্ছা, তো আন্তর্জাতিক বাণিজ্যে এক দেশ থেকে আরেক দেশে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের ফলে দেনা পাওনা, এটা সত্য জন্য এটা ইয়ে হয়ে গেছে, দেনা পাওনার জন্য, এটা 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 হবে না। দেনা পাওনার জন্য নিস- দেনা পাওনা, সরি, দেনা পাওনা নিষ্পত্তির জন্য, এটা অন্য লাইনে হয়তো এটা। দেনা পাওনা নিষ্পত্তির জন্য এ দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করতে হয়। সহজ কথায় মুদ্রার এই রূপান্তর বা বিনিময় যোগ্যতাকে কারেন্সি কনভার্টেবিলিটি বলে। এটা আমাদের মনে রাখতে হবে। কারেন্সি কনভার্টেবিলিটি এটা আমাদের টিকে আসতে পারে। কেন মুদ্রা রূপান্তর যোগ্যতা একটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ? দুর্বল মুদ্রা রূপান্তর যোগ্যতার কারণে একটি দেশ কি অসুবিধার সম্মুখীন হতে পারে? তাহলে রূপান্তর কেন মুদ্রা রূপান্তর যোগ্যতা এটা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। একটি দেশের অর্থনীতি
কখনোই স্বয়ংসম্পূর্ণ না। হ্যাঁ, তারা স্বয়ংসম্পূর্ণ বলতে তারা একটি দেশ কখনোই তারা সবসময় যে নিজের উপর কখনো ইয়ে করতে পারে না। আমরা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, যে কোনো দেশ, সব দেশই কোনো কিছুর জন্য আমার বাইরে থেকে কোনো কিছু আমদানি করতে হয়, রপ্তানি করতে হয়, তাই না? তাহলে এখানে এই যে আমদানি রপ্তানির জন্য অবশ্যই আমাদের মুদ্রা কনভার্টিবিলিটির জন্য প্রয়োজন। আর দুর্বল মুদ্রা কনভার্টিবিলিটি বলতে, দুর্বল মুদ্রা বলতে যে যেগুলো মুদ্রার মান কম, যেটা আমি বললাম, আমাদের দেশের মুদ্রার মান বর্তমানে কমে গেছে, এগুলো হচ্ছে দুর্বল মুদ্রা। এগুলাকে বলে দুর্বল মুদ্রা, যেগুলা মুদ্রার দাম কম। তো প্রশ্ন দেখি আমরা কি আলোচনা করা আছে। মুদ্রার রূপান্তরযোগ্যতা বলতে বোঝায় যে সহজে একটি দেশের আহ, মুদ্রা অন্য মুদ্রা বা সোনার জন্য বিনিময় করা হয়। অর্থনীতিতে মুদ্রার রূপান্তরযোগ্যতা বেশ গুরুত্বপূর্ণ একটি। কয়েকটি মূল কারণ নিম্নে আলোচনা করা হলো। আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা আমরা পাবো মুদ্রা কনভার্টেবিলিটির জন্য, মুদ্রা রূপান্তরযোগ্যতার জন্য আমরা আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা পাবো, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো, তাই না? তারপরে আছে আর্থিক একত্রীকরণের প্রচার, আমরা আর্থিক একত্রীকরণের প্রচার করতে পারবো, প্রতিযোগিতামূলক বৃদ্ধি করতে পারবো, আর্থিক নীতিকে সমর্থন, লেনদেন খরচ কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানো। তাহলে অবশ্যই আমরা, যদি যদি আমরা মুদ্রা কনভার্টিবিলিটি যে বৈশিষ্ট্য বা সুবিধা এখানে দেওয়া আছে, সে সুবিধার অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য করতে গেলে আপনার অবশ্যই বৈদেশিক মুদ্রা লাগবে। আর বিদেশি বিনিয়োগের টাকা দেশীয়তে ইনভেস্ট করতে চান, অবশ্যই আপনাদের বৈদেশিক মুদ্রার কারেন্সি কনভার্টেবিলিটি লাগবে। বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করতে গেলে লাগবে, রপ্তানি করতে গেলেও লাগবে। আবার কোন দেশীয় খাতে উন্নতি করতে চাইলে আমাদের অবশ্যই মুদ্রা কনভার্টিবিলিটি প্রয়োজন, যে দেশীয় খাতে বিদেশি বিনিয়োগ আসবে, আমাদের দেশে উন্নয়ন হবে। এর জন্য আমাদের এটা দরকার। প্রতিযোগিতা বৃদ্ধি, এইভাবে বানে বলে আপনার তিনটা বা চারটা প্রশ্ন, চারটা পয়েন্ট দিবেন আর কি। মানে কেন প্রয়োজন আপনার, কি জন্য দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার আছে আমাদের কারেন্সি কনভার্টেবিলিটি। এখন বলছে দুর্বল মুদ্রার রূপান্তরযোগ্যতা একটি দেশের বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের যে দুর্বল মুদ্রা, এটা রূপান্তর যোগ্যতা একটি দেশের জন্য কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেটা আলোচনা করার কথা বলছি তাহলে। তো প্রথমে আছে সীমিত বিদেশি বিনিয়োগ। সীমিত বিদেশি বিনিয়োগ সীমিত বিদেশি বিনিয়োগ, হ্রাসকৃত বাণিজ্যের সুযোগ। তারপরে আছে হ্রাসকৃত বাণিজ্যের সুযোগ, বিনিময় হারের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নির্ভরশীলতা, আন্তর্জাতিক বাজার সীমিত এক্সেস, এবং অর্থনীতিতে আস্থা হ্রাস। তাহলে এখানে আমাদের সীমিত বিদেশি মুদ্রা বিনিয়োগ, মানে বিদেশিরা আমাদের সীমিত বিনিয়োগ করবে আমাদের দেশে। যদি আমাদের মুদ্রা যদি কম ইয়া হয়, মানে মুদ্রা যদি অবমূল্যায়ন হয়, তাহলে এখানে আমাদের কম বিনিয়োগ হবে। বাণিজ্যের সুযোগ হ্রাস হবে, হ্রাস কিন্তু বাণিজ্যিক সুযোগ নয়, বাণিজ্যের সুযোগগুলো হ্রাস হয়ে যাবে। বাণিজ্যের যে বিভিন্ন সুযোগ ছিল সেই সুযোগগুলো হ্রাস হয়ে যাবে। বিনিময় হারের অস্থিরতা, আমাদের বিনিময় হারের যে প্রতিযোগিতা আছে, অস্থিরতা আছে, সেটা আমাদের হ্রাস করে ফেলবে, যে আমাদের বিনিময় হারটা আমাদের খুব সহজে হবে না আর কি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নির্ভরশীলতা, অবশ্যই আমাদের যখন আমাদের ডলারের দাম এগেইনস্টে যখন আমাদের 120 টাকা উঠে গিয়েছে, এটা যদি আরো বেড়ে যায়, 30, 40, 50 উঠে যায়, তখন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর আমাদের নির্ভরশীলতা থাকতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর আমাদের রিজার্ভ তখন আস্তে 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 কমে যাবে, তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর আমাদের প্রভাবটা বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক আর্থিক বাজারে সীমিত এক্সেস, আমাদের আন্তর্জাতিক আর্থিক বাজার যা থাকবে, অবশ্যই সেখানে আমাদের মুদ্রা শক্তিশালীকরণ না হলে আপনি সেখানে পাত্তা পাবেন না বা বেল পাবেন না। আপনি যদি স্বাভাবিকভাবে টাকা পয়সা আলা হন, আপনাকে সবাই দাম দিবে। তেমনি আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারেও ডলার এগেনস্টে যদি আপনার আপনার মুদ্রার দাম তো কম হয়, মানে আপনার মুদ্রা যদি শক্তিশালী হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক সেখানে ভ্যালু পাবেন। আর তাছাড়া ভ্যালু পাবেন না, অর্থনীতিতে আস্তে 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 হ্রাস হয়ে যাবে। তাহলে এইগুলো আমাদের মুদ্রা কনভার্টেবিলিটি সম্বন্ধে আলোচনা। স্যার, জি। আন্তর্জাতিক বাজারে দেশীয় মুদ্রা শক্তিশালী হয় কিভাবে? দেশীয় মুদ্রা শক্তিশালী তখনই হবে যখন আপনার মুদ্রার মান বেড়ে যাবে। মানে 120 টাকা এখন বর্তমানে ধরুন আছে, সেটা কমতে 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 এখন ধরুন 50-এ আসছে, তো তখন আপনার মুদ্রা হলো শক্তিশালী।
তখন সেই মুদ্রা শক্তিশালী। এখন আপনার চেয়ে যদি আরো কারো থাকে 20 ডলার, এক 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 ডলার সমান 20 ইয়া বাংলাদেশি টাকায় হবে এরকম, এরকম যদি হয় তাহলে সে দেশের মধ্যে আরো শক্তিশালী। এই প্রশ্নটা দেখুন, আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানি কখন হয়? আন্তর্জাতিক বাণিজ্যে একটি দেশের পক্ষ থেকে লাভ কি, ক্ষতিগ্রস্ত কারা, কতটুকু? তো আন্তর্জাতিক বাণিজ্য আমদানি রপ্তানি কখন হয়? তো আন্তর্জাতিক বাণিজ্য কখন হয়, মানে কখন আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানি হয়, এটা আমাদের চাইছে এখানে। তারপরে বলছে আন্তর্জাতিক বাণিজ্যে একটি দেশের পক্ষ থেকে লাভ কি, একটি দেশের লাভ কি এবং ক্ষতিগ্রস্ত কারা, কতটুকু? আচ্ছা। স্যার, জি। ব্যালেন্স অফ পেমেন্ট কিভাবে স্থানীয় মুদ্রার অধিমূল্যায়ন বা অবমূল্যায়নে প্রভাবিত করে? হ্যাঁ, বিওপি। ব্যালেন্স অফ পেমেন্ট পরিস্থিতি আমাদের যে স্থানীয় মুদ্রা আছে সেটাকে অধিমূল্যায়ন এবং অবমূল্যায়নকে কিভাবে প্রভাবিত করতে পারে? প্রভাবিত করতে পারে। কিভাবে করতে পারে? ব্যালেন্স জি অফ স্যার। পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্টটা কি? ব্যালেন্স অফ ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে যে আমাদের বাইরের দেশে বিনিয়োগগুলো, বাইরের দেশে বিনিয়োগগুলো আমাদের দেশে আনা, আমাদের দেশে বাইরের দেশে বিনিয়োগ ইনভেস্টর গুলো আনা, আবার আমরা যখন কোনো বস্তুগত অবস্থাগত দ্রব্য সামগ্রী যখন বাইরের দেশে পাঠাবো, সেখান থেকে আমরা যে টাকাগুলো পাবো, এবং আহ, এই যে হিসাব নিকাশগুলো, এই হিসাব নিকাশগুলোই হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স পেমেন্ট। ঠিক আর উল্টাগুলো, আমরা যখন বাইরের দেশে পাঠাবো, কোনো বিনিয়োগ করব অথবা আমরা যখন রপ্তানি করব, এর যে হিসাবটা করবো সেটা হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স অফ পেমেন্ট। এখন ব্যালেন্স অফ পেমেন্টের ফলে, ব্যালেন্স অফ পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্টের ফলে আমাদের দেশে যে, যদি আমরা আমাদের দেশে বাইরে ইনভেস্টরকে আকৃষ্ট করতে পারি, তারা মূলধন আমাদের দেশে খাটাইতে পারে, বিনিয়োগ করতে পারে বাংলাদেশে, যখনই বিনিয়োগ করবে তখন এর ফলে আমাদের মুদ্রার মান, আমাদের দেশে উৎপাদন বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাওয়ার ফলে আমরা উৎপাদনশীলতা, প্রোডাক্ট বেড়ে যাবে, এই প্রোডাক্টগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারবো, আমার দেশের চাহিদা রূপান্তর করতে পারবো, আমরা বাইরে থেকে তখন আর মালামাল কিনে আনতে হবে না, আমার দেশে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এর ফলে আমাদের দেশে এগেনস্টে আমরা ঋণ করতে হচ্ছে না, বা কোথাও আমাদের দিয়ে মানে টাকা দিয়ে, মানে ডলার দিয়ে কিনে আনতে হচ্ছে না। এর ফলে আমরা বাইরে থেকে যে টাকাগুলো পাবো, আমাদের এই যে প্রবাসী ভাইরা যারা বাইরে আছে, বাইরে থেকে যে ডলার পাঠিয়ে দিচ্ছে, এই ডলার এগেনস্টে আমরা অন্য কাজ করতে পারবো। এর ফলে আমাদের বাংলাদেশের টাকার মানটা, যেটা আস্তে আস্তে মানটা বৃদ্ধি পাবে, মানটা কমে আসবে, কমে আসবে, sorry, মানটা কমে আসবে, মান বৃদ্ধি পাবে। আমাদের টাকার যে মূল্যটা, যেটা 120, $1 এগেইনস্টে 120 ছিল, সেটা আস্তে 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 কমে আসবে আমাদের। যখন কমে আসবে তখন এটা আমাদের টাকার যে মূল্যায়নটা, এই মূল্যায়নটা বৃদ্ধি পাবে। এ হয় আমাদের আন্তর্জাতিক কি বলে, ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের স্থানীয় মুদ্রায় উপর প্রভাব বিস্তার করতে পারে। এখন এটা আপনি এভাবে লিখতে পারেন, ব্যালেন্স অফ পেমেন্টটা এভাবে ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ ভাই, কিছু বলুন। হ্যাঁ স্যার, ওই যে মানে ব্যালেন্স অফ পেমেন্ট যদি ইতিবাচক হয় তাহলে আর কি আপনার মুদ্রার আর কি অধিমূল্যায়ন হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি মুদ্রার অবমূল্যায়ন হবে, এরকম বিষয়টা। হবে, হ্যাঁ। ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হলে, মুদ্রার অধিমূল্যায়ন হবে স্থানীয় মুদ্রার, পজিটিভ হলে অধিমূল্যায়ন, হ্যাঁ। আর নেগেটিভ হলে অবমূল্যায়ন হবে। মূল্যায়ন হবে, হ্যাঁ। মানে ওইটা আর কি প্রশ্নটা এরকম যে ব্যালেন্স অফ
পেমেন্ট কিভাবে একটি দেশের স্থানীয় মুদ্রার অধিমূল্যায়ন এবং অবমূল্যায়নে প্রভাবিত করে আর কি। তাহলে বিষয়টা আমরা ব্যালেন্স অফ পেমেন্টটা ব্যাখ্যা করে তারপরে আর কি বলবো যে পজিটিভ ব্যালেন্স অফ পেমেন্ট হলে তাহলে এটা একটি দেশের স্থানীয় মুদ্রা অধিমূল্যায়নে প্রভাব বিস্তার করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অবমূল্যায়নে প্রভাব বিস্তার করবে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো এখানে আন্তর্জাতিক বাণিজ্যের রপ্তানি এবং আমদানি কখন হয়, মানে কখন রপ্তানি এবং আমদানি হবে অথবা কখন আন্তর্জাতিক বাণিজ্য হবে? যদি একটি দেশের উপকরণের গতিশীলতা যদি আমাদের না থাকে, যেমন আহ কিরকম বিষয়, যে আমাদের মোবাইল তৈরি ডিভাইস গুলো আমাদের দেশে অ্যাভেলেবল না। এটা কোথায় অ্যাভেলেবল? চায়নাতে অ্যাভেলেবল আছে, উপযুক্ত পরিবেশ আছে, সেখানে তারা মোবাইল উৎপন্ন করতে পারে। তাহলে এটা যদি আমাদের দেশে করতে চাই, তাহলে কি করতে হবে? চায়না থেকে আমাদের মাল নিয়ে আসতে হবে। তাহলে চায়না থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসতে হবে আমাদের। তাহলে এই যে আমরা নিয়ে আসা আমাদের এখানে মাল তৈরি করতেছি, এই যে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের কাছে আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি রপ্তানি। এই যে এটাকে বলে উৎপাদনের উপকরণের সময় গতিশীলতা, মানে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। এই গতিশীলতার জন্য আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে। তারপরে আছে জলবায়ু তারতম্য। বিভিন্ন দেশে বিভিন্ন রকম জলবায়ু থাকে, জলবায়ু তারতম্যের কারণে আমাদের আন্তর্জাতিক মানে আমদানি রপ্তানির প্রয়োজন পড়ে। মানবীয় দক্ষতা, এক এক দেশের মানুষ এক এক রকম দক্ষ। এক এক দেশের মানুষ এক এক রকম দক্ষ, তাদের কাছ থেকে আমরা এই দক্ষতার কারণে সে দেশ থেকে পণ্য, আমরা আমরা কোনো অদক্ষতার কারণে কোনো পণ্য হয়তো তৈরি করতে পারি না, অন্য সেই দেশ হয়তো পণ্য তৈরি করে, সেখান থেকে আমরা নিয়ে আসি। মানবীয় দক্ষতা সেখানে আহ, নির্ভর করে আর কি। প্রাকৃতিক সম্পদও নির্ভর করে। যেমন সিয়াসিড, আমরা যেটা সিয়াসিড ফেসবুকে খুব অ্যাড দেখতেছি। সিয়াসিড বলিভিয়া, ব্রাজিল এগুলাতে উৎপন্ন হয়। ও, আমাদের দেশে কিন্তু ওরকম ভাবে উৎপন্ন হয় না, তাহলে আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসতেছি। এরকম এই প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে আমাদের গ্যাস আছে। আমাদের সিয়াসিড প্রাকৃতিক সম্পদ না, গ্যাস আছে, তারপরে হীরক আছে, মানে হীরা আছে, কয়লা আছে, এই যেগুলো প্রাকৃতিক সম্পদ। যে দেশে যেগুলো আছে প্রাকৃতিক সম্পদ, সেই দেশে যেগুলো নাই, সে দেশে আমরা রপ্তানি করি, বা সে দেশ সেগুলো আমাদের কাছ থেকে কিনে নেয়, বা যে দেশে আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে, তারতম্যের কারণে আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে। বাজার ব্যবস্থা জন্য আমাদের আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে, যে আমাদের কোনো একটা পণ্যের দাম একটা দেশে কম আর একটা দেশে বেশি। যে দেশে কম সে দেশে বেশি দামের যে পণ্যগুলো বা এক্সট্রা যে পণ্যগুলো আছে, সেই পণ্যটা আমরা আহ রপ্তানি করি। তাহলে মূলধনী উপকরণের সহজলভ্যতা, প্রযুক্তি এবং কারিগরি জ্ঞান। তাহলে মোট কথায় যে আমরা আমদানি এবং রপ্তানি কেন হয়? আমদানি কেন হয়? আমদানি হয় আমাদের দেশে যদি উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত থাকার কারণে হয়। আমাদের দেশে ব্যাপক উৎপাদন খরচ কম, উৎপাদন খরচ কমার ফলে দাম কম, দাম বেশি পাওয়ার জন্য আমরা রপ্তানি করতেছি। এইরকম এই জিনিসগুলো প্রথমে সেন্সটা মাথায় নিয়ে আসে, আমাদের এটা লিখতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু ইজি আছে আমাদের। প্রশ্নটা, আন্তর্জাতিক বাণিজ্য কখন হয়, যদি এই প্রশ্ন থাকে, এটা এটা নেয়, তখন আপনার কিন্তু একটু ইয়ার মধ্যে পড়ে, হেজিটেশনের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য কখন হয় মানে কি, কি কখন হবে এটা? মানে আন্তর্জাতিক বাণিজ্য কখন হবে? যখন আমাদের এই তারতম্যগুলো থাকবে, তখন আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হয়, মানে আমদানি রপ্তানি আমাদের হয় আর কি। আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের পক্ষ থেকে লাভ কি, ক্ষতিগ্রস্ত কারা এবং কতটুকু? আন্তর্জাতিক বাণিজ্য একটি দেশের পক্ষ থেকে লাভ, লাভ হচ্ছে মানে আমাদের দেশে এই আন্তর্জাতিক বাণিজ্য যদি হয়ে থাকে, তাহলে আমাদের দেশে লাভটা কি হবে? যে বিস্তৃত বৈচিত্র্যপূর্ণ এবং পরিষেবাগুলিতে এক্সেস। আমরা যে পণ্যগুলো জীবনে ধরতে পারতাম না, ছুঁতে পারতাম না, সেই পণ্যগুলো এখন আমরা ধরি, তাই না? আমরা জীবনে কি আইফোন, মানে হয়তো পরে হতো, আইফোন কি বানাতে পারতাম? পারতাম না। আইফোন আমদানি করার ফলে আমরা আইফোন এখন ধরতে পারতেছি, টিপতে পারতেছি, তাই না? চায়না ফোন গুলো ঠিক একই রকমই, অ্যান্ড্রয়েড ফোন গুলো যারা আছে সে একই রকমই আমরা, তাই না? তাহলে এটা বলে বিস্তৃত বিস্তৃত পণ্যের বৈচিত্র্যপূর্ণ, বিস্তৃত বৈচিত্র্য পণ্য এবং পরিষেবাগুলোতে এক্সেস। অর্থনৈতিক দক্ষতা, অর্থনৈতিক দক্ষতা আমরা বাড়াতে পারি। আমরা কোনো যখন এরকম কোনো আমদানি করব, আমদানি করার ফলে আমাদের এরকম প্রোডাক্ট বা দ্রব্য উৎপন্ন করার চাহিদা আমাদের বেড়ে যাবে, বা একটা আগ্রহ থাকবে। এক্ষেত্রে আমাদের অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি পাবে। বর্ধিত প্রতিযোগিতা, আমাদের দেশীয় বাজারে যে একচাটিয়া যে ব্যবসা করতো, আমাদের দেশীয় বাজারে হয়তো একজন উৎপাদন করছে
ধরুন কোন সুটকেস সে একটা কোম্পানি উৎপাদন করতেছে একাই, কোন আহ, দাম যেটা আছে সেটাই, কিন্তু এখন আমদানি করার ফলে তখন এর দামটা কি হচ্ছে, আস্তে 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 বাজারে যখন আমদানি যখন করার ফলে বাজারে যখন এটা বেড়ে যাবে, তখন এই লেদার দেশীয় লেদার কোম্পানিটা তার বাজার দামটা কমিয়ে দিবে। সেটা হচ্ছে বর্ধিত প্রতিযোগিতা, এখানে প্রতিযোগিতার সৃষ্টি হবে, একচাটিয়া বাজার তখন থাকবে না, যে একটা পণ্যের একটা একজন উৎপাদন করে সেখানে যে বাজারে একটাই ও যেটা চাবে সেটাই দেবো, ওইরকম কিছু না। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে, যদি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যটা সঠিক হয়, পজিটিভ হয়। আচ্ছা, ক্ষতিগ্রস্ত কারা, আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কারা, আর কারা ক্ষতিগ্রস্ত হয়, এটা এখন আপনাকে তুলে ধরতে হবে। শিল্পের শ্রমিকরা আমদানি রপ্তানি প্রতিযোগিতার সম্মুখীন হয়, শিল্পের শ্রমিকরা আমদানি প্রতিযোগিতার সম্মুখীন হয়। এটা একটা সহজ, যে আমরা আমাদের দেশে কোনো ধরুন কোনো প্রোডাক্ট, আমরা আমাদের দেশে টাইলস তৈরি কারখানা, আমাদের দেশে টাইলস অনেক শ্রমিক ব্যবহার হয়, এবং টাইলস গুলা সুন্দর সুন্দর টাইলস চায়না থেকে আমদানি করতেছি, তাহলে আমাদের দেশে কি হলো, টাইলস কারখানায় যে শ্রমিক গুলো ব্যবহার হয় তাদের কি হবে, সে কাজ বন্ধ হয়ে যাবে, কারণ এই শিল্প প্রতিষ্ঠান তো আর চলবে না, তখন তখন বাইরের দেশ থেকে টাইলস আসতেছে, মানে শিল্পের শ্রমিকরা আমদানি প্রতিযোগিতার সম্মুখীন হয়ে থাকে। তারপরে দেশীয় উৎপাদকরা বিদেশি প্রতিযোগিতার সম্মুখীন হয়, ঠিক আমাদের শ্রমিকরা যেরকম ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি আমাদের উদ্যোক্তারা বা দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে। তারপরে হচ্ছে আয় বৈষম্য, আমাদের আয়ের বৈষম্য থাকতে হতে পারে, বিদেশি বাজারের উপর নির্ভরশীলতা আমাদের হতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে, এই ক্ষতিগ্রস্ত পক্ষ আর কি। মুদ্রার অধিমূল্যায়ন এবং অবমূল্যায়ন বলতে কি বোঝায়, এই যে এটা আমাদের বুঝতে হবে, এটা বুঝলে আমরা সবাই সহজে বুঝবো। ভাই যে প্রশ্ন করছিল সেই প্রশ্নটা এটাও কিছুটা পড়লে আপনার সহজে বুঝতে পারবেন। মুদ্রার অধিমূল্যায়ন, অ্যাপ্রিসিয়েশন অফ কারেন্সি, কোন দেশের মুদ্রার বৈদেশিক বিনিময় হার যখন খোলা বাজারের হার হতে ঊর্ধ্বে অবস্থান করে তখন তাকে মুদ্রার অধিমূল্যায়ন বলে। তাহলে কোন মুদ্রার বৈদেশিক বিনিময় হার যখন খোলা বাজার হার হতে ঊর্ধ্বে অবস্থান করে তখন তাকে অধিমূল্যায়ন বলে। মুদ্রার অধিমূল্যায়ন যখন একটি মুদ্রা অন্য মুদ্রার তুলনায় তুলনা মূল্য শক্তিশালী হয়। অধিমূল্যায়ন অন্য মুদ্রার তুলনায় একটি মুদ্রা মূল্যকে বৃদ্ধিকে বোঝায়। এ এ মানে হলো এর মানে হলো মূল্যবান মুদ্রায় একটি ইউনিট আগের তুলনায় অন্য মুদ্রা আরো ইউনিট কিনতে পারে। শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতা, উচ্চ সুদের হার, বৈদেশিক মুদ্রার বাজারে মুদ্রার চাহিদা বৃদ্ধি, মুদ্রার সরবরাহ হ্রাস সহ বিভিন্ন কারণে এটি অধিমূল্যায়ন হতে পারে। উদাহরণ দেওয়া আছে, বিডিটি এবং ইউএসডির মধ্যে বিনিময় হার, 1 ইউএসডি সমান 80 টাকা থেকে 1 ইউএসডি সমান 75 বিডিটি পরিবর্তিত হয়। অর্থাৎ আমাদের 80 টাকা ছিল, 80 টাকা থেকে যখনই এটা নেমে আসবে, $75, 75 টাকায় নেমে আসবে $1, তাহলে এটা আমাদের কি হয়েছে, অধিমূল্যায়ন হয়েছে, তাই না? তাহলে এর মানে হলো মার্কিন ডলার কিনতে কম বাংলাদেশি টাকা লাগে। ধরুন এই মূল্যায়ন বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধির কারণে হয়েছে, যা অর্থনীতির প্রতি আস্থার ইঙ্গিত দেয়। তাহলে যখন আমাদের এই মূল্যটা যখন কমে আসবে তখন আমরা বুঝবো যে এটা মুদ্রার আমাদের মূল্যায়ন হয়েছে, অধিমূল্যায়ন হয়েছে। তাহলে অবমূল্যায়ন কোনটা, আমাদের যখন মান বেড়ে যাবে টাকা, এই যে মানটা যখন বেড়ে যাবে আমাদের, 1 ইউএসডি সমান যখন 80 টাকা, সেটা তো যখন আমাদের 85 টাকা যখন হয়ে যাবে, তখন 5 টাকা যে বেড়ে গেল, এই বেড়ে গেলে আমাদের সেটা হয়ে যাবে কি, মুদ্রার অবমূল্যায়ন, যেটা এর আগে কথা বললাম আর কি এই বিষয়ে। তাহলে এই অধিমূল্যায়ন এবং অবমূল্যায়ন এই দুটা পড়বেন, এই দুটা অনেক ইম্পর্টেন্ট বা এগুলা টিকে আসে। আচ্ছা, অধিমূল্যায়ন অবমূল্যায়ন পর্যন্ত থাক, আমরা আরএমএফআই দেখবো এরপরে। আহ এদের পর্যন্ত আজকে থাক, আমরা আরএমএফআই যাদের আছে তারা আরএমএফআই একটু জয়েন করুন।